অনিয়ম রোধে কঠোর অবস্থানে সরকার। গুড়িয়ে দেয়া হচ্ছে বহুতল ভবন সহ সারি সারি অবৈধ স্থাপনা, ভেঙে ফেলা হচ্ছে দূষিত পানির কারখানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। এই ক্লিয়ার দেয়া গেছে এবং বলছে যে আপনাদের আর কোনো সমস্যা নাই। নামজারি আরএস সিএস এবং সব ধরনের সবকিছু আছে। 90 দিনের ভিতরে নোটিশ দিত, আমরা স্বেচ্ছায় ভেঙে আমরা অপসারণ করতাম। সীমানা প্ল্যানগুলো পিলার ভেদে, কোনোটা 25 ফিট, কোনোটা 50 ফিট, কোনোটা 70, 80, এমনকি 75 ফিটেও ভিতরে যাবে। আমরা প্রত্যেক মালিককে আলাদাভাবে জানিয়েছি যে আপনাদের এই স্থাপনাটা কিন্তু ভাঙা পড়বে, আপনারা আপনাদের প্রয়োজনীয় মালামাল অপসারণ করে নিন। দুর্নীতি অনিয়মের উৎস নির্মূলের আহ্বান। নদীটাকে উদ্ধার করতে হবে, অর্থাৎ যে মাটিটা ফেলে তারা নদীর 50 ফুট, 100 ফুট, 200 ফুট দখল করেছিল, সেটার মাটি অপসারণ করে এটাকে দখল মুক্ত করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি তাহিয়া রুবাইয়াত অপলা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেস চেয়ার আসনে আদায় হচ্ছে বাড়তি ভাড়া। সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই রেল কর্তৃপক্ষের, খতিয়ে দেখার আশ্বাস মন্ত্রীর। 6টি নতুন বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। জাতীয় গ্রিডে যোগ হচ্ছে 1062 মেগাওয়াট। চলতি বছরের মধ্যে বিদ্যুৎ পাবে দেশের শতভাগ মানুষ। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলির বৈঠক, রোহিঙ্গা ইস্যুতে আলোচনা। ডাকসু নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসে প্রকাশ্য রাজনীতির সুযোগ খুঁজছে নিষিদ্ধ সংগঠনগুলো। প্রতিহত করার ঘোষণা সক্রিয়দের, বিভক্ত মত প্রশাসনের। এবং উৎপাদন সক্ষমতা বাড়লেও রপ্তানি বাজারে প্রত্যাশিত ক্রেতা আকর্ষণে ব্যর্থ দেশের চামড়া শিল্প। পরিবেশ বান্ধব উৎপাদন নিশ্চিত করার তাগিদ উদ্যোক্তাদের। দখল, দূষণ আর অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। বুড়িগঙ্গা দখলমুক্ত করতে দ্বিতীয় দফা অভিযানের দ্বিতীয় দিনে এখন পর্যন্ত গুড়িয়ে দেওয়া হয়েছে 25 থেকে 30টি বহুতল ভবন। ভেঙে ফেলা হয় বেশ কয়েকটি আবাসিক ভবন। মালিকদের দাবি, রাজুকের অনুমোদন নিয়েই ভবন নির্মাণ করেছেন তারা। তবে বিআইডব্লিউটিএ বলছে, নতুন জরিপে এই ভবনগুলো নদীর জায়গার মধ্যে পড়েছে। দখলমুক্ত এলাকায় শিগগিরই পরিবেশ রক্ষা কার্যক্রম শুরু হবে। টিনের তৈরি স্থাপনা থেকে শুরু করে 5 তলা ভবন নদীর জায়গায় অবৈধভাবে স্থাপনা করায় সব গুড়িয়ে দিচ্ছে বিআইডব্লিউটিএ। বুড়িগঙ্গা নদী দখলমুক্ত করতে চলমান অভিযানের দ্বিতীয় দফার দ্বিতীয় দিন বুধবার সকাল থেকে সোয়ারিঘাট থেকে উচ্ছেদ শুরু হয়। অভিযানে কামরাঙ্গীর চর এবং সদরঘাট থেকে গাবতলী বেড়িবাঁধ সড়কের দুই পাশে 25 থেকে 30টি বহুতল ভবন সহ শতাধিক স্থাপনা গুড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। এমন অভিযানের মুখে স্থানীয়দের দাবি, নদীর সীমানার বাইরে রাজুকের অনুমোদন নিয়েই ভবন করেছেন তারা। আমরা সীমানা পিলার দেওয়ার পরে আমরা এই 5 তলা ইমারত নির্মাণ করছি। এই পিলার দেয়া গেছে এবং বলছে যে আপনাদের আর কোনো সমস্যা নাই। এরপরে আমরা এই স্থাপনাগুলি তৈরি করছি। এখন ভাঙিয়া লাইলো উইদাউট নোটিস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানাই, আপনি বিশেষভাবে যাদের জমি জমার উপযুক্ত কাগজপত্র আছে তাদের জন্য একটা সুব্যবস্থা যাতে করে। তবে বিআইডব্লিউটিএ বলছে, নতুন জরিপে সীমানা পিলারের পরও আরো 50 মিটার জমি নদীর জায়গার মধ্যে পড়েছে। বর্তমান সীমানা পিলার দেখছেন, প্রকৃতপক্ষে এটা যথাস্থানে স্থাপিত হয়নি। পিলার ভেদে, কোনোটা 25 ফিট, কোনোটা 50 ফিট, কোনোটা 70, 80, এমনকি 75 ফিটেও ভিতরে যাবে। উচ্ছেদ পরিদর্শনে এসে নৌপরিবহন সচিব জানান, শিগগিরই প্রকল্পের মাধ্যমে অবৈধ দখলমুক্ত এলাকার পরিবেশ রক্ষার কাজ শুরু হবে। আমরা একটা ওয়াকওয়ে করব নদীর তীর বরাবর, এবং নদীতে আমাদের মাঝে মধ্যে বাগান টাগান যেখানে জায়গা পাবো একটু নদীর তীরভূমিতে, সেখানে কোথাও কোথাও হয়তো একটু আমরা বাগান করব। আর আমাদের মনিটরিং টিম থাকবে, যে আমরা যে উচ্ছেদ করলাম
সেই উচ্ছেদটা বহাল আছে কিনা। বুড়িগঙ্গার পর ধারাবাহিকভাবে ঢাকার চারপাশের অন্য নদীগুলো দখলমুক্ত করা হবে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর চকবাজারে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। আমরা সরাসরি চলে যাব তার কাছে। রাকিব, হ্যাঁ আপলা, আপনাকে আমরা সকাল থেকে জানাচ্ছিলাম যেটি যে ঢাকার চারপাশের নদী অবৈধ দখলমুক্ত করবার জন্য মাঠে নেমেছে বিএডব্লিউটি, এবং এটি কিন্তু আমরা দেখছি বেশ জোরালোভাবেই তারা মাঠে নেমেছে এবং তারা এক কথায় খুব টেকসই একটি উচ্ছেদ অভিযান করছে বলে আমরা কিন্তু গত কয়েকদিন ধরে দেখছি। এবং আমরা যদি আমি একটু বলি, আমি এখন একদম ঠিক নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি, যে জায়গাটি মূলত অবৈধ দখল করে দখলদাররা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। আমি যদি একটু আপনাকে ধীরে ধীরে পিছনে দেখাই, যে এই দেখুন একদম যে বুড়িগঙ্গা নদী, তার ঠিক আমরা মাঝখান থেকে কিন্তু আপনাকে খবর জানাচ্ছি। এবং এখানে আপনি দেখছেন যে এই পিছনের এই যে জায়গাটিতে এখন উচ্ছেদ করা হচ্ছে, এই জায়গাটি আমি যদি একটু আপনাকে সামনে দেখাই, এখানে কয়েকশো ঘর বানিয়ে, আধা পাকা ঘর বানিয়ে, এখানে বিভিন্ন প্লাস্টিকের যে বোতল রয়েছে, বিভিন্ন আবর্জনা রয়েছে, সেগুলোর এখানে কিন্তু গুদাম করা হয়েছিল। এবং এই জমিটি শুধুমাত্র এক দাগেই এখানে বুড়িগঙ্গা নদীর 2 একর জায়গা দখল করে এখানে দীর্ঘদিন ধরে যারা অবৈধ দখলদার তারা কিন্তু ব্যবসা করে আসছিল। তা আপনি দেখছেন সেই যে জমিগুলো এখন উদ্ধার করা হচ্ছে, নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এবং আপনি দেখছেন অসংখ্য কিন্তু এই যে ছোট বড় বস্তায় ভরা অসংখ্য প্লাস্টিক কিংবা গার্মেন্টসের যে ঝুট থাকে সেগুলো এখানে বসে কিন্তু ব্যবসা করে আসছিল। এবং তার সামনে আমি যদি আপনাকে আরেকটু দেখেন, আপনি বেশ কিছু গাছ দেখছেন। বুড়িগঙ্গার জায়গা দখল করে এখানে কিন্তু একজন অবৈধ দখলদার তিনি বাগান বাড়ি বানিয়েছিলেন। আপনি দেখছেন অসংখ্য গাছ লাগিয়েছে তিনি। এবং ঢাকার বা ঢাকার আশপাশের বেশিরভাগ বা পুরো দেশেই কিন্তু এমনি ভাবে নদীর পাশে প্রথমে যারা দখলদার রয়েছেন তারা গাছ রোপণ করেন, তারা সেই গাছ রোপণ করে কিন্তু প্রাথমিকভাবে নদীটি দখল করে নেন এবং এই গাছগুলোকে মূলত তারা ঢাল হিসেবে ব্যবহার করেন। তো সেটা কিন্তু এখানে আপনি দেখছেন হয়েছে, একটি বাগান বাড়ি করা হয়েছে এবং এই বাগান বাড়ির মধ্যে কিন্তু তিনিও অনেক ব্যবসা করে আসছিলেন, বিভিন্ন কারখানা করে আসছিলেন। এবং আমি যদি আপনাকে দেখাই, বাম পাশের যে একতলা ভবনটি দেখছেন, এটি কিন্তু একটি লবণের কারখানা, আমরা যতদূর জানতে পেরেছি সেটিও কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভেঙে দেওয়া হবে। তো এমনই ভাবে কিন্তু এই ঢাকার যে সদরঘাট থেকে গাবতলী পর্যন্ত পুরো সড়কটি জুড়েই কিন্তু বুড়িগঙ্গা বা যেটিকে বলা হয় আদিখাল, ঢাকার এই খালের দুপাশ জুড়ে কিন্তু এমনই ভাবে অবৈধভাবে দীর্ঘদিন বছরের পর বছর 30 বছর 40 বছর ধরে তারা এগুলো দখল করে আসছেন। তো এমনই বলছেন যারা এই এলাকাবাসী, আবার কিন্তু বলছেন যে তারা এই সব জায়গা আদালতের মাধ্যমে স্টে অর্ডার নিয়ে এসছেন কিংবা নিম্ন আদালত থেকে তাদের পক্ষে রায় আছে, কিন্তু এখানে বিএডব্লিউটি বলছে তারা উচ্চ আদালতের নির্দেশনায় সব অবৈধ স্থাপনা গুড়িয়ে দিবেন। তো মোটামুটি আমার কাছে বুড়িগঙ্গার যে অবৈধ স্থাপনা উচ্ছেদের এই ছিল সবশেষ খবর। অপলা, নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। এদিকে গত 2 দিনের মতো আজও চট্টগ্রামে কর্ণফুলী নদীর দুপারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে। সকালে নগরীর মাঝিরঘাট এলাকা থেকে অভিযান শুরু হয়, গুড়িয়ে দেওয়া হয় শতাধিক অবৈধ স্থাপনা। ব্যবসায়ীদের অভিযোগ, বিনা নোটিশে তাদের স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছে। দখল দূষণে অনেকটাই বিপর্যস্ত দেশের লাইফলাইন খ্যাত কর্ণফুলী নদী। প্রভাবশালীদের ছত্রছায়ায় এখানে দিনে দিনে গড়ে তোলা হয়েছে হাজার হাজার অবৈধ স্থাপনা। বারবার চেষ্টা করার পরও যারা অবৈধ স্থাপনা স্থাপন করেছেন তাদের উচ্ছেদ করা সম্ভব হয়নি। এছাড়া আইনি জটিলতা ও ভূমি মন্ত্রণালয়ের অর্থ ছাড় সংক্রান্ত নানা সমস্যার কারণে উচ্ছেদ অভিযান এতদিন চালানো সম্ভব হয়নি। অবশেষে ভূমি মন্ত্রণালয়ের অর্থ ছাড়ের নিশ্চয়তা পাওয়ার পর গত সোমবার থেকে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। প্রায় 4 একরের মতো ভূমি আমরা উদ্ধার করেছি এবং 100-এরও বেশি স্থাপনা আমরা ইতিমধ্যে অপসারণ করেছি। আমরা প্রত্যেক মালিককে আলাদাভাবে জানিয়েছি যে আপনাদের এই স্থাপনাটা কিন্তু ভাঙা পড়বে, আপনারা আপনাদের প্রয়োজনীয় মালামাল অপসারণ করে নিন। হাইকোর্ট যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন আরএস লাইন, সে অনুযায়ী সবকিছু উচ্ছেদ হচ্ছে এবং সেভাবেই হবে। এখানকার ব্যবসায়ীরা অভিযোগ করে বলেছেন উচ্ছেদের আগে তাদের কোনো নোটিশ দেওয়া হয়নি, যে কারণে তাদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিনা নোটিশে এই জিনিসটা আজকে ভাঙা শুরু করছে, যাতে আমরা খুব বেশি ক্ষতিগ্রস্ত। আমরা যেগুলো টাকাগুলো ইনভেস্ট করছি ডিসেম্বরেতে, সেগুলো আর টাকা পাওয়ার কোনো কিছু নাই। যদি 90 দিনের ভিতরে যদি নোটিশ দিত বা উচ্ছেদ অভিযানের জন্য কোনো কিছু, আমরা স্বেচ্ছায় ভেঙে আমরা অপসারণ করতাম। তা আমাদেরকে সরকারের কাছে আকুল আবেদন, আমাদের একটু পুনর্বাসন করে আমাদের বউ বাচ্চা নিয়ে চলতে পারি মতো। অন্যদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান উচ্ছেদকৃত জায়গা যাতে রক্ষণাবেক্ষণ করা যায় সে কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। নদীর পাড়ে যে সুবিধাগুলো থাকে
সেগুলো থাকবে এবং আমাদের যে উদ্ধারকৃত যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে আমরা মার্কিংয়ের মাধ্যমে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়ে দিচ্ছি, যাতে এর বাইরে যেন কেউ না এর ভিতরে যাতে কেউ না আসতে পারে। প্রথম পর্যায়ে সদরঘাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত 200 অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। দ্বিতীয় পর্যায়ে বারিক বিল্ডিং থেকে পতেঙ্গা পর্যন্ত ও তৃতীয় পর্যায়ে মোহরা এলাকায় কর্ণফুলী নদীর দুই পাশে যে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে তা উচ্ছেদ করা হবে। দখল আর দূষণে বিপর্যস্ত কর্ণফুলী নদীকে বাঁচাতে চলছে উচ্ছেদ অভিযান। কর্ণফুলী বাঁচলে বাঁচবে দেশ, তাই যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে তা যাতে অব্যাহত থাকে এই প্রত্যাশা সকলের। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীর থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। এই মুহূর্তে নগরীর মাঝিরঘাট এলাকায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। এখনকার খবর জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে পার্থ। রাজু, আমরা এখন আছি চট্টগ্রামের মাঝিরঘাট এলাকায়। আমরা সকাল থেকেই দেখছি এখানে উচ্ছেদ অভিযান চালাচ্ছে। আজকে তৃতীয় দিনের মতো কর্ণফুলী নদীর দুই পাশে যে অবৈধ দখলদার রয়েছে তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালাচ্ছে। এখনো পর্যন্ত শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সেক্ষেত্রে আমরা আসলে যেমনটি দেখেছি এর আগে দখল আর দূষণে কিন্তু অনেকটাই বিপর্যস্ত ছিল চট্টগ্রামের প্রাণ, চট্টগ্রামের লাইফলাইন খ্যাত এই কর্ণফুলী নদী। কর্ণফুলী নদীর যদি প্রাণ ফিরিয়ে আনতে হয় সেক্ষেত্রে অবৈধ দখলদার উচ্ছেদের কোনো কিন্তু বিকল্প ছিল না। সেক্ষেত্রে আমরা বারবার চেষ্টা করা হয়েছিল কর্ণফুলী নদীর উচ্ছেদে। আইন সংক্রান্ত নানা জটিলতা, অর্থচার সংক্রান্ত নানা জটিলতার কারণে বারবার কিন্তু এখানে উচ্ছেদ অভিযান চালানো সম্ভব হয়নি। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে এখানে প্রভাবশালীদের ছত্রছায়ায় কিন্তু প্রচুর অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছিল। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন বড় বড় স্থাপনা ছিল, সেগুলো কিন্তু অনেকটাই গুড়িয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে অনেকটা সাধারণ মানুষ বলছে অনেকটা সফলভাবেই কিন্তু এই উচ্ছেদ অভিযান চলছে। সেক্ষেত্রে গত 3 দিনে কিন্তু আমরা দেখিনি কেউ বাধা প্রদান করেছে এই উচ্ছেদ অভিযানে। সেক্ষেত্রে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে অনেকটা সফলভাবেই এই উচ্ছেদ অভিযান চলছে। সেক্ষেত্রে সদরঘাট থেকে নগরীর যে বারিক বিল্ডিং মোড় রয়েছে, বারিক বিল্ডিং পর্যন্ত প্রায় 200টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। সেক্ষেত্রে প্রথম পর্যায়ে এই 200টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এরপর সদরঘাট থেকে বারিক বিল্ডিং এর পরেই কিন্তু পতেঙ্গা এলাকার কর্ণফুলী নদীর যে অবৈধ দখলদার রয়েছে সেখানে উচ্ছেদ অভিযান চালানো হবে এবং তৃতীয় পর্যায়ে মোহরাই উচ্ছেদ অভিযান চালাবে। এই ক্ষেত্রে আমরা বিভিন্ন নদী গবেষকের সাথে যেমনটি কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে চট্টগ্রামের লাইফলাইন বা বাণিজ্যিক নগরীর ক্ষেত্রে এই কর্ণফুলী নদীর গুরুত্ব কিন্তু অপরিসীম। এই কর্ণফুলী নদী যদি দখল হয়ে যায়, এছাড়া অবৈধ দখলদারের কারণে দিন দিন যেমন সংকুচিত হয়ে আসছে, তেমনি এই কর্ণফুলী নদীর অনেকটা নাব্যতা সংকটেও পড়েছিল। সেক্ষেত্রে যদি সে কর্ণফুলীর প্রাণ আবার ফিরিয়ে আনতে হয়, সেক্ষেত্রে কর্ণফুলী নদীর যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে, কর্ণফুলী নদীর যে দখলকৃত জায়গাগুলো রয়েছে সেগুলো অবশ্যই উচ্ছেদ করতে হবে। এক্ষেত্রে আমরা যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে এখনো পর্যন্ত প্রায় 4 একর জায়গা উচ্ছেদ করা হয়েছে এবং এই 200টি অবৈধ স্থাপনা যখন উচ্ছেদ করা হবে তখন প্রায় 10 একর জায়গা উচ্ছেদ করা সম্ভব হবে। এই 10 একর জায়গাকে রক্ষণাবেক্ষণের জন্য এখানে সৌন্দর্য বর্ধনের কাজ করা হবে এবং যাতে পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা যায় সেই বিষয়টিও জেলা প্রশাসনের পক্ষ থেকে নজর দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে নগরীর মাঝিরঘাট এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। রাজু। চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস, জানাচ্ছিলেন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সবশেষ খবর। চট্টগ্রামে অভিযান চালানো হয় আবাসিক এলাকায় নকশা বহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধেও। পরিচালনা করেছে সিডিএর ভ্রাম্যমাণ আদালত। সকালে নগরীর বাকলিয়ায় কল্পলোক আবাসিক এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় 500 ভবনের মধ্যে 40টির নকশা পরীক্ষা নিরীক্ষা করা হয়। পরে নকশা বহির্ভূত নির্মাণাধীন একটি ভবনের কিছু অংশ ভেঙে দেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি নিয়ম লঙ্ঘনের অভিযোগে বেশ কিছু ভবন মালিককেও নোটিশ দেওয়া হয়। অভিযানের সময় সিডিএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কল্পলোক আবাসিক এলাকায় 1700 প্লট রয়েছে। নকশা বহির্ভূত বা অবৈধ কোনো নির্মাণ কাজ করতে দেওয়া হবে না। চট্টগ্রাম সিডিএর আমাদের মাননীয় চেয়ারম্যান সেই উদ্যোগটাকে বাস্তবায়নের জন্য আমাদেরকে নামিয়েছেন। আমরা সেই উদ্যোগটা ইনশাআল্লাহ বাস্তবায়ন করতে পারব। রাস্তা নালা দখল করে অনেকগুলো অবৈধ স্থাপনা করছে, আমরা এগুলো ভাঙার প্রক্রিয়া কার্যক্রম নিচ্ছি। অলরেডি সার্ভে করা হয়েছে, আমরা পর্যায়ক্রমে সব আবাসিকে অভিযান চালাবো। দখল হওয়া নদী উদ্ধার করতে হলে শুধু নদীর পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেই হবে না, ভরাট করা নদীও উদ্ধার করতে হবে বলে মন্তব্য করেছেন নদী ও পানি গবেষক আইনুন নিশাত। এ সময় তিনি দুর্নীতি ও অনিয়মের উৎসে নির্মূলের পরামর্শ দেন। যে জমিটা ভরাট করে নদীটা দখল হয়েছে সেটা কিন্তু উদ্ধার হচ্ছে না, নদীটাকে উদ্ধার করতে হবে। অর্থাৎ যে মাটিটা ফেলে তারা নদীর 50 ফুট 100 ফুট 200 ফুট দখল করেছিল সেটার মাটি অপসারণ করে এটাকে দখল মুক্ত করতে হবে। নীতিগতভাবে
যিনি ভরাট করেছিলেন তিনি এই দখলমুক্ত করার খরচ দিতে বাধ্য। প্রভাবশালীরা এই কাজটা করে, তারা কারা? তারা তো সরকারেরই অংশ, তারা ব্যবসায়ী হতে পারে, অর্থের মাধ্যমে তারা ক্ষমতা কিনে ফেলতে পারে। তো সেই ক্ষেত্রে প্রশাসন যন্ত্র তখনই সক্ষম হবে যদি রাজনৈতিক অঙ্গীকার থাকে। দুপুরের সময় আরো থাকছে। সুনামগঞ্জের ছাতকে শিশু ইমন হত্যা মামলার রায়ে 4 জনের মৃত্যুদণ্ড, 1 জন পলাতক, রায় দ্রুত কার্যকরের দাবি। ছয়টি নতুন বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে 1062 মেগাওয়াট বিদ্যুৎ। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে সরকার কাজ করে যাচ্ছে। দেশে এখন আর বিদ্যুতের কোনো হাহাকার নেই জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বাড়ানো হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ বিভাগের বেশ কিছু উন্নয়ন প্রকল্প উদ্বোধন করে কথা বলেন প্রধানমন্ত্রী। বর্তমানে দেশে বিদ্যুতের উৎপাদন সক্ষমতা দাঁড়ালো 21,916 মেগাওয়াট। এছাড়া সঞ্চালন জটিলতা নিরসনে নতুন 9টি গ্রিড উপকেন্দ্রও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কার্যক্রম শুরু করেন 12 উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচিরও। পাশাপাশি ভিডিও কনফারেন্স থেকে উদ্বোধন করা হয় দেশের দ্বীপ উপজেলার সন্দ্বীপের বিদ্যুৎ সংযোগ। স্থলভাগ থেকে বিচ্ছিন্ন এই দ্বীপে সাবমেরিন কেবল নেটওয়ার্ক ব্যবহার করে দেয়া হয় বিদ্যুতের আলো। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এখন মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে সরকার। বাংলাদেশের সার্বিক উন্নয়নের সবথেকে বেশি প্রয়োজন হলো বিদ্যুৎ, যেটা মানুষের চাহিদা। মানুষের খাদ্যের নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি, আর বিদ্যুতের উৎপাদনের মাধ্যমে প্রতিটি ঘরে আলো জ্বালবো, এটাই আমাদের লক্ষ্য। ইতিমধ্যে 93% মানুষ বিদ্যুৎ পাচ্ছেন। আপনারা জানেন যে বিদ্যুৎ চাইতে এখন আর ছুটোছুটি করতে হয় না, এখন আলোর বর্ষা নিয়ে আপনাদের ঘরে ঘরে যাচ্ছে যে কোথায় বিদ্যুৎ দরকার। আমরা সেভাবেই খুঁজে খুঁজে মানুষের বিদ্যুৎ চাহিদা পূরণ করবার পদক্ষেপ নিয়েছি। সেই সাথে সাথে মানুষের আর্থসামাজিক উন্নতি যত হচ্ছে, মাথাপিছু আয় বৃদ্ধি হয়েছে, জীবনযাত্রার মান উন্নত হয়েছে, সেই সাথে সাথে বিদ্যুতের চাহিদাও বেড়ে যাচ্ছে। আর সেই চাহিদা বৃদ্ধির সাথে সাথে তাল রেখেই কিন্তু আমরা বিদ্যুৎ উৎপাদনও বাড়াচ্ছি। আমরা আমাদের যে লক্ষ্য, যে সারা বাংলাদেশে আমরা বিদ্যুৎ আলো ছড়িয়ে দেব। জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনের ট্রেনও কারোর জন্য থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি। জাতীয় নির্বাচনের শোচনীয় পরাজয়ের কারণে বিএনপির কালো ব্যাজ ধারণ করা উচিত বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। জাতীয় নির্বাচন তো মনসাইডে ঢুকে সবার অংশগ্রহণ হয়েছে, অংশগ্রহণমূলক। এখানে অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশনেরও কোনো বাধা নেই, দলীয়ভাবে সরকারি দলেরও কোনো বাধা নেই। যদি কেউ নির্বাচনে না আসে তাহলে আমাদের এখানে কি অপরাধ, আমরা কি করতে পারি? বারবারই একটা কথা বলি, নির্বাচনে অংশগ্রহণ প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার, এটা কোনো সুযোগ নয়। বিনা প্রতিদ্বন্দ্বিতার ট্র্যাপও এখানে থাকবে না। কেউ না কেউ প্রার্থিত হবে, প্রার্থীর অভাব বাংলাদেশে হবে। উপজেলা নির্বাচনের সংখ্যালঘুরা যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন তার ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে কথা বলেন তিনি। মার্জিনাল গরিব লোক অথবা কোনো সংখ্যালঘু গ্রুপের লোক, তাদেরকে ভয়ভীতি দেখানো হয়, সেগুলোতে ভালোভাবে নজরদারি রাখতে হবে। আপনাদের প্রত্যেকটা ম্যাপিং করতে হবে প্রত্যেক উপজেলায় গিয়ে, যে কোথায় এই পকেটগুলো আছে, যেখানে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনকে বাড়তি সতর্কতা অবস্থানে থাকতে হবে, যাতে তারা নির্ভয়ে বিনা বাধায় নির্বাচন কেন্দ্রে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যেতে পারে। সেই পরিবেশ পরিস্থিতি যাতে থাকে সেদিকটা ভালোভাবে দেখতে হবে।
ডাকসু নির্বাচনে অংশ নিতে প্রকাশ্যে রাজনীতির সুযোগ খুঁজছে ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনগুলো। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে ধর্মভিত্তিক সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। পোস্টার লাগিয়েছে জাতীয় পার্টির ছাত্র সংসদ, জাতীয় ছাত্র সমাজ। নির্বাচনী সংগঠনগুলোকে সুযোগ দেয়া নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনে আছে বিভক্ত মত। তবে নিষিদ্ধ সংগঠনগুলোকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠন। বিস্তারিত জানাচ্ছেন ইকরাম হোসেন। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় দেখা মিলছে জাতীয় ছাত্র সমাজের পোস্টার, যদিও অধিকাংশ পোস্টারই ছেঁড়া। ছাত্র সমাজ হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টির ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদের মাধ্যমে সংগঠনটি ক্যাম্পাসে নিষিদ্ধ, যদিও নেতাদের দাবি নিষেধাজ্ঞার কোনো দালিলিক প্রমাণ নেই, ফলে ডাকসু নির্বাচনে অংশ নিতে চায় তারা। সরকার গঠনে, দেশ গঠনে যদি হোসেন মোহাম্মদ এরশাদের প্রয়োজন হয়, তাহলে তার ছাত্র সংগঠন কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল রাজনীতি কেন করতে পারবে না? অবশ্যই আমরা আমাদের অধিকার আদায় যদি ব্যর্থ হই, আমরা অবশ্যই উচ্চ আদালতে শরণাপন্ন হব। পরিবেশ পরিষদের মাধ্যমে ধর্মভিত্তিক দলগুলো নিষিদ্ধ হলেও সম্প্রতি ক্যাম্পাসে মিছিল করে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতাকর্মীরা। ক্রিয়াশীল সংগঠনগুলো এর প্রতিবাদ জানালেও ছাত্র সংগঠনটির দাবি ডাকসু নির্বাচনে অংশ নিতে তাদের কোনো বাধা নেই। সাংবিধানিক ভিত্তিতে আমাদেরকে নিষিদ্ধ করবে বা সংগঠনকে নিষিদ্ধ করবে, সেটা কোনো ভিত্তি নাই। তবে ছাত্রলীগ সহ বিভিন্ন ক্রিয়াশীল সংগঠন বলছে নিষিদ্ধ দলগুলোকে প্রতিহত করবেন তারা। ছাত্র সমাজকে তখনকার সময় নিষিদ্ধ ঘোষিত করা হয়েছে, যেহেতু নিষিদ্ধ রয়েছে সুতরাং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের এই আঙিনায় যাতে কোনো ধরনের কার্যক্রম না চালাতে পারে, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জোরালো ভূমিকা পালন করতে হবে। ডাকসু নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার পর ক্যাম্পাসের সবগুলো ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সেতু বন্ধনের জন্য গড়ে উঠেছিল পরিবেশ পরিষদ। মূলত তখন থেকেই ক্যাম্পাসে নিষিদ্ধ জাতীয় ছাত্র সমাজ ও ধর্মভিত্তিক সংগঠনগুলো। এবার ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আবারও তৎপর হয়ে উঠেছে এই সংগঠনগুলো। তবে তাদের সুযোগ দেওয়া নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এসেছে দুই রকম বক্তব্য। ক্রিয়াশীল ছাত্র সংগঠন যারা, তাদের সাথে ঐক্যমত্য পোষণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এই ধর্মভিত্তিক ছাত্র সংগঠন, জাতীয় পার্টি, এইটাও আসলে নিষিদ্ধ করা হয়েছে। যে কোনো শিক্ষার্থী ডাকসুতে নির্বাচনে ভোট দিতে পারবে, প্রার্থী হবে। নিষেধাজ্ঞা তো ছাত্রদের জন্য নিষেধাজ্ঞা থাকবে কেন? তার সাংগঠনিক পরিচয় কি, সেই দায়িত্ব তার। এই দায়িত্ব তো বিশ্ববিদ্যালয়ের না, এই দায়িত্ব তো আমাদের না। নির্বাচন সামনে রেখে নিষিদ্ধ সংগঠন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জোরালো ভূমিকা রাখার দাবি জানিয়েছে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো। ইকরাম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা প্রতিটি চেয়ার আসনের জন্য নিজেদের অজান্তেই বাড়তি দিচ্ছেন 68 টাকা। টিকিটে মূল্য ভাড়ার হিসেব না দিয়ে বাড়তি টাকাকেই দেখানো হচ্ছে আসল ভাড়া হিসেবে। এতে না বুঝেই প্রতারিত হচ্ছেন যাত্রীরা। অতিরিক্ত টাকা কোন খাতে নেওয়া হচ্ছে তা যেমন টিকিটে উল্লেখ নেই, তেমনি তা কোথায় জমা হচ্ছে সে বিষয়ে জানাতে পারেননি রেল কর্মকর্তারা। তবে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী নাজমুস সালেহের রিপোর্ট। কেবিন আর চেয়ার, এই দুই ক্যাটাগরিতে ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি করে কমলাপুর রেল স্টেশন। কেবিন প্রতি আসন ৩,৪০০ আর চেয়ার প্রতি আসন ২,৫০০ টাকা। চেয়ার আসনের টিকিটের গায়ে লেখা হিসেব থেকে দেখা যায় ভাড়া ধরা হয়েছে ১,৬৮০ টাকা, ভ্যাট বাবদ ২৫২ টাকা আর ভ্রমণ কর বাবদ নেওয়া হচ্ছে ৫০০ টাকা। উল্লেখিত এই তিন খাতের যোগফল ২,৪৩২ টাকা হলেও টিকিটেই লেখা আছে ২৫০০ টাকা। যোগটা কিভাবে ভুল করলো আর না কি করলো এটা আমরা বুঝতে পারতেছি না। জানতে চাইছি রেল কর্তৃপক্ষের কাছে যে বাড়তি টাকাটা কোথা থেকে দেখাচ্ছে। বাড়তি টাকা নেওয়ার ব্যাপারে কোনো কিছুই বলতে পারছেন না এই টিকিট বিক্রেতা। রেল ভবনে আলোচনা করলে ভালো হয়, বিষয়টা আসলে কি হয়েছে এটা ওনারা ভালো বলতে পারবে। সপ্তাহে ৪ দিন ঢাকা কলকাতা যাত্রী বহন করে মৈত্রী এক্সপ্রেস। সেই হিসেবে বছরে চেয়ারের যাত্রী ৫৯,৯০৪ জন। প্রতি আসনে ৬৮ টাকা করে বেশি হলে এর পরিমাণ গিয়ে দাঁড়ায় বছরে ৪০ লাখেরও বেশি। বিপুল পরিমাণ এই টাকা কোন খাতে আদায় করা হচ্ছে কিংবা তা জমা হচ্ছে কোথায়, এমন প্রশ্নের উত্তর দিতে পারেননি রেলের ট্রাফিক বিভাগের পরিচালক মাহবুবুর রহমান ও মার্কেটিং বিভাগের উপপরিচালক কালীকান্ত ঘোষ। সবশেষে রেল সচিবের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি শুনেই রেগে ওঠেন। এটা যে আপনার এত উৎসাহ কেন? যে লোকটা জানতে চাচ্ছে সে নিশ্চয়ই কলকাতা যায় নিয়মিত টিকিট কাটে, সে জিজ্ঞেস করুক, তাহলে আমরা বলে দেবো অনেক দিচ্ছি, আমাদের কাছে একটা ব্যাখ্যা আছে, নাহলে এটা তো এটা আপনি জানার দরকার নেই। আপনার কোনো প্রয়োজন আছে? আপনি কি প্যাসেঞ্জার?
সচিব পরে ডেকে পাঠান রেলের অপারেশন বিভাগের উপপরিচালক মিয়া জাহানকে। তার কাছেও মেলেনি কোনো ব্যাখ্যা। কিন্তু পরের দিন মিয়া জাহান কৌশলে সময় সংবাদকে এড়িয়ে যান। আর এই বিষয়টি জানাতে গেলে রেল সচিব ক্যামেরা ছাড়া তার কক্ষে ঢোকার অনুমতি দিয়ে এই প্রতিবেদককে আত্মহত্যার পরামর্শ দেন। তিনি বলছেন কোনো বিষয়ে এগুলো নিয়ে কথা বলবেন না। স্যার এখন কি করবো? এখন আপনি আত্মহত্যা করেন, একটা স্টেটমেন্ট রেখে যান যে রেলের লোকরা আমার সঙ্গে কথা বলতে চাচ্ছে না, এই মর্মে ঘোষণা দিলাম যে এই কথা না বলার কারণে আমি আত্মহত্যা করলাম। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিচ্ছেন রেলমন্ত্রী। এখানে যদি কোনো অনিয়ম থাকে তো অবশ্যই এটা দূর করবো আমরা। আর যদি দেখা যায় যে আমাদের এটা সঠিক ব্যাখ্যার মধ্যে আছে, তাহলে তার আপনি নিজেও তখন সন্তুষ্ট হবেন। আগামী 10 কার্যদিবসের মধ্যে এই ব্যাপারে দৃশ্যমান পদক্ষেপ নেবেন বলেও জানান রেলপথমন্ত্রী। দূর করবো আমরা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। শুধু সহানুভূতি দেখানো যথেষ্ট নয়, যত তাড়াতাড়ি সম্ভব আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর বিশেষ দূত হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বৈঠকের পর একথা জানান পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমিন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠকে তাদের মধ্যে রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানান তিনি। বৈঠকে মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন, মিয়ানমারে আবারও হামলা হলে বাংলাদেশের সীমান্ত খোলা হবে না। এ সময় তিনি রোহিঙ্গাদের অধিকার নিশ্চিতের পাশাপাশি তাদের নিরাপদ প্রত্যাবাসনের গুরুত্ব তুলে ধরেন। এই সমস্যাটা মায়ানমার তৈরি করেছে, মায়ানমারই এই সমস্যার সমাধান। উনি বললেন যে হ্যাঁ, অনেক 3-4 দশক ধরে মায়ানমার এটা তৈরি করেছে, এবারে সময় এসেছে এর কারেকশন করার জন্য। এই যে অপরাধ যেগুলো হয়েছে সেগুলো এখন কারেক্ট হওয়ার সময় এসেছে। উনি পছন্দ করেছেন, বললেন যে আমরা একসাথে কাজ করব। হ্যাঁ, ওইটাও বলেছেন তিনি একসাথে কাজ করবেন। হ্যাঁ, তবে তিনি যে করবেনই সেটা আমি বলছি এটা আপনি আপনার এখতিয়ারে আছে, এটা আপনি করতে পারেন। মিরপুর 10 নম্বরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে পানির ফিল্টার জব্দ করা হয়েছে। সেখানে পানি পরিশোধন না করেই খাবার পানি ব্যবহার করত প্রতিষ্ঠানটি। এছাড়া পানির জার একবার পরিষ্কার করে 1 মাস ব্যবহার করার অভিযোগ রয়েছে। এদিকে সকালে রাজধানীর মোহাম্মদপুর ও বসিলার বেশ কয়েকটি এলাকায় দেশবাসীকে নিরাপদ ও বিশুদ্ধ পানি নিশ্চিত করার লক্ষ্যে অনুমোদনহীন পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালায় 20 সদস্যের BSTI এর একটি দল। এ সময় রাস্তার পাশের বিভিন্ন দোকান থেকে অনিরাপদ পানির জার জব্দ করে ধ্বংস করা হয়। পানি সরবরাহকালীন সময়ে পিকআপ থামিয়ে পানির জার ধ্বংস করে BSTI। অবৈধ এবং অনিরাপদ পানি তৈরির কারখানার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানান BSTI এর কর্মকর্তারা। পানি কিন্তু আমরা বাহির থেকে সাপ্লাই আনছি না, তো সেক্ষেত্রে যেহেতু আমাদের এখানে পানি নিজস্ব প্লান্ট কোম্পানি থেকে আমাদের প্লান্ট এখানে বসানো হয়েছে, সেই পানি আমরা শুধু করা, যারও আমাদের নিজস্বভাবে করা হয়, সাপ্লাই দেওয়া হয়। একা BSTI বা আপনি মিডিয়া আমাদের পক্ষে সম্ভব না। এইটা যদি আমরা একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি, সমাজের সবাই মিলে এটা যদি প্রতিহত করতে পারি যে কেউ যেন কোনো অনিরাপদ পানি, লাইসেন্সবিহীন পানি গ্রহণ করে না, শুধু পানি না, যে কোনো খাদ্য তারা যেন BSTI লাইসেন্স প্রাপ্ত কিনা এটা নিশ্চিত হওয়ার পরেই ক্রয় করেন। আমি এইটা আপনাদের মাধ্যমে আমি 17 কোটি বাঙালির মাধ্যমে কাছে মেসেজ দিতে চাই। দূষিত পানি সরবরাহ বন্ধে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালাচ্ছে BSTI। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। আমরা সরাসরি চলে যাব তার কাছে। দীপ, যে অভিযানটি শুরু হয়েছিল মিরপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টার, সেটি কিন্তু এখনো চলছে। BSTI এর কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করছেন এবং এখানে আসার পর তারা যেটি দেখতে পেয়েছেন যে এই মিরপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে যেই এই পানি ফিল্টারটি ব্যবহার করা হয়, সেই ফিল্টারটি কোনো কাগজপত্র কিন্তু তারা BSTI দেখাতে পারেনি। একটু যদি আমি আপনাদেরকে দেখাতে চাই যে ফিল্টারটি তারা ব্যবহার করছেন, এই ফিল্টারের
যে ফিল্টারিং এর ব্যবস্থা সেটিও কিন্তু অনেক দিনে পুরনো হয়ে গেছে এবং কবে তারা ফিল্টারিং করেছেন সেই কাগজপত্র তারা দেখতে পায়নি এবং যে জারগুলো তারা ব্যবহার করছেন এই জারগুলো প্রত্যেকটি 1 মাস পর পর চেঞ্জ করা হয় বলে তারা জানিয়েছেন এবং এই জারগুলো যে চেঞ্জ করা হয় এবং জারগুলো যে পরিষ্কার করা হয় 1 সপ্তাহ পর পর পরিষ্কার করা হয় বলে তারা জানিয়েছেন, কিন্তু কোনো কাগজপত্র তারা দেখাতে পারেননি। এই কারণে বিএসটিআই কর্তৃপক্ষ এখানকার যে পানি সরবরাহ করা হয় সেই পানি 2 জার পানি তারা নিয়ে যাচ্ছেন, সেটি তারা টেস্ট করবেন। টেস্ট করার পরে যদি তার কোনো ধরনের এখানে সমস্যা পায় সেক্ষেত্রে তারা আইনগত ভূমিকা রাখবেন বলে আমাদেরকে জানিয়েছে। বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছেন যে দীর্ঘদিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা আজকে এখানে অভিযান চালায়। তারা বলছে যে এখানে যেই ফিল্টারটি রাখা হয়েছে সেই ফিল্টার থেকে শুধু রোগী না, রোগীর স্বজনদেরকে এবং হাসপাতালে যারা আছে তাদেরকে কিন্তু এখান থেকে পানি সরবরাহ করা হয়, কিন্তু তারা বিএসটিআই কোনো অনুমোদন নেননি এবং যে জারগুলো তারা ব্যবহার করছে এই জারগুলো কিন্তু সঠিকভাবে তারা ব্যবহার করছে না। আমরাও তাদেরকে জারগুলো বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম, তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি বা জারগুলো কোথা থেকে আসছে, কোন কোম্পানি থেকে আসছে সেই কোম্পানির কোনো কাগজপত্র কিন্তু তারা দেখাতে পারেনি এবং তারা যেটি জানিয়েছে যে এক একটি জার তারা কতবার ব্যবহার করছেন সেটিও তাদের আসলে কোনো হিসাব নেই। তারা যেটি বলছেন যে প্রায় সর্বনিম্ন হয়ে 1 মাস পর্যন্ত তারা জারটি ব্যবহার করেন এবং এই জারগুলো পরিষ্কার করে বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে, কিন্তু কোন কোন কেমিক্যাল এই জারগুলি পরিষ্কার ব্যবহার করা হয় সেই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে জানাতে পারেনি। বিএসটিআই কর্তৃপক্ষ সকাল থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছে অনিরাপদ খাদ্যের বিরুদ্ধে আমরা দেখতে পেয়েছি এবং শুধু যে তারা অভিযান পরিচালনা করেছে তা কিন্তু নয়, আমরা দেখতে পেয়েছি যে এর আগে তারা অভিযান পরিচালনা করেছিল এমন কিছু প্রতিষ্ঠানে কিন্তু তারা আবার দ্বিতীয় দফা অভিযান পরিচালনা করে এবং সেখানকার যেসব জিনিসপত্র পাওয়া যায় সেগুলি তারা ধ্বংস করে দিয়ে আসে। তারপর এখান থেকে আসলে সর্বশেষ যে তথ্যটি আমার কাছে ছিল যে এই মুহূর্তে মিরপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করছে বিএসটিআই এবং এখানে যে পানি ফিল্টারটি রয়েছে সেই ফিল্টারটি আসলে বিএসটিআই অনুমোদন না এবং এই ফিল্টার দিয়ে কিন্তু রোগী এবং তার স্বজনদেরকে এখান থেকে পানি সরবরাহ করা হয়। অপলা, দূষিত পানি সরবরাহ বন্ধে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালাচ্ছে বিএসটিআই, তার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দ্বীপ। এদিকে আবাসিক সংযোগ বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ রাজধানীর উত্তরার কয়েকটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ডেসকো। সকালে উত্তরা 4 ও 6 নম্বর সেক্টরের বেশ কয়েকটি আবাসিক হোটেলে এই অভিযান চালানো হয়। 4 নম্বর সেক্টরের হোটেল মারিয়ানা এবং হোটেল অ্যাঙ্করের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ আবাসিক সংযোগ নিয়ে ব্যবসা পরিচালনা করার। রাজুক থেকে বাণিজ্যিক অনুমোদন না নেওয়ায় এই সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানায় ডেসকো কর্মকর্তারা। আদালত থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের বিরুদ্ধে আদেশ নিয়ে আবাসিক হোটেলে ব্যবসা করছিল মালিকপক্ষ। তবে ডেসকোর পক্ষে রায় থাকায় এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানান ডেসকো কর্মকর্তা। নানা পরিকল্পনা আর উদ্যোগে উৎপাদন সক্ষমতা বেড়েছে দেশের চামড়া শিল্পের। তবে পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করতে না পারায় রপ্তানি বাজারে সুবিধা হচ্ছে না, তৈরি হচ্ছে না উচ্চ ও মধ্যম আয়ের ভোক্তা। উদ্যোক্তারা বলছেন কমপ্লায়েন্স বাধা পার হতে পারলে বর্তমান রপ্তানি দিয়েই দ্বিগুণ আয় করা সম্ভব। কামরুল হাসান সবুজের রিপোর্ট। শিল্প স্থানান্তরে কয়েক বছর ধরে চলতে থাকা জটিলতা আর নতুন করে কারখানা স্থাপনে পুঁজির স্বল্পতা, এমন নানা সংকটের মধ্যেও উদ্যোক্তাদের দাবি উৎপাদন সক্ষমতা বেড়েছে সাভারের নতুন চামড়া শিল্প নগরীতে। কিন্তু গেল কয়েক বছরের পরিসংখ্যান বলছে দিন দিন পিছিয়ে পড়ছে দেশের দ্বিতীয় বৃহত্তম এই রপ্তানি খাত। ইপিপির তথ্য বিশ্লেষণে দেখা যায় গত 3 বছরের ব্যবধানে প্রক্রিয়াজাত চামড়ার রপ্তানি আয় কমেছে অর্ধেকের বেশি। গেল অর্থ বছর থেকে নেতিবাচক প্রবৃদ্ধির পথে হাঁটছে চামড়াজাত পণ্যের রপ্তানিও। এমন সংকটের মধ্যে শুধুমাত্র জুতা শিল্পের ওপর দাঁড়িয়ে আছে এ খাতের ইতিবাচক প্রবৃদ্ধি। তবে এর প্রায় সবটুকু কাঁচামাল আসে বিদেশ থেকে। উদ্যোক্তারা জানালেন পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে পাল্টাবে না এ খাতের গতিপথ। কমপ্লেক্স ফ্যাক্টরি না হওয়ার কারণে মধ্য আয়ের এবং উচ্চ মধ্যবিত্ত আয়ের মার্কেটে ঢুকতে পারছি না। ব্র্যান্ড ভ্যালুতে যখনই যাব তখন প্রাইস ফিগারটা চেঞ্জ হয়ে যাবে। 1 বিলিয়নকে 2 বিলিয়নে উন্নত করতে পারবো যদি আমাদের এই কমপ্লায়েন্স ইস্যুগুলো আমরা যদি দ্রুত সম্পন্ন করতে পারি। সেই সঙ্গে এ খাতের উন্নয়নে যুগোপযোগী নতুন উদ্যোগ বাস্তবায়নে দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা চান ব্যবসায়ীরা। যেহেতু এটা জব ক্রিয়েশনের শিল্প, কাজেই সুযোগ সুবিধা একে দিতেই হবে। দীর্ঘমেয়াদী না হলে শর্ট টার্ম করলে দেখা গেল 3 বছর পরে লোন আর রিপেমেন্ট করতে পারছে না, না করলেই খেলাপি হয়ে যাচ্ছে।
তখন অন্য ব্যাংকও আমাকে কোনো সাহায্য করছে না। শিল্পনীতিতে উচ্চ অগ্রাধিকার পাওয়া এই শিল্পের বর্তমান নাজুক অবস্থা কাটিয়ে উঠতে সরকারকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। রানা প্লাজা পরবর্তীকালে গার্মেন্টস খাতে যেরকম সংস্কার করা হয়েছে খুব জটিলভাবে জোরালোভাবে, সেরকম ধরনের সংস্কার পরিবেশগত মানদণ্ডে চামড়া খাতের জন্য নিশ্চিত করতে হবে। যদি আমরা সেটা করতে পারি তাহলে আমরা শুধুমাত্র নিজেদের উৎপাদন না, আমরা প্রচুর পরিমাণ বৈদেশিক বিনিয়োগও এখানে আকর্ষণ করতে পারবো। নতুন শিল্পনগরীতে জমির নিবন্ধন নিয়ে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে যে টানাপোড়েন চলছে তা দ্রুত নিরসন করা দরকার বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ দল। মাশরাফি, সাকিব ও তামিমরা যাবেন বিপিএল এর পর। বাংলাদেশের যে নাগরিক ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হন তার বেশিরভাগই সীমান্ত থেকে 10 থেকে 15 কিলোমিটার ভেতরে বলে মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম। তিনি বলেন, তারপরেও প্রতিটি ঘটনার ক্ষেত্রে বিএসএফ এর কাছে প্রতিবাদ করা হয়। সকালে বিজিবি সদর দফতরে সীমান্ত ডেটা সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। কোনো হত্যাকাণ্ড আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, কিন্তু আপনারা যখন বলেন যে এটা সীমান্ত কিলিং, তার মানে সীমান্তে হত্যাকাণ্ডটা হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই হত্যাগুলো সীমান্তে হচ্ছে না। এটা ভারতের অভ্যন্তরে 10 থেকে 20 কিলোমিটার ভিতরে হচ্ছে। সীমান্তের 15-20 কিলোমিটার ভিতরে যদি একটা হত্যাকাণ্ড হয়, সেটাকে আমরা সীমান্ত হত্যাকাণ্ড বলতে পারি? এটা একটা হত্যাকাণ্ড। সুনামগঞ্জের ছাতকে শিশু ইমনকে অপহরণের পর হত্যা মামলায় 4 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রেজাউল করিম এই আদেশ দেন। মামলা সূত্রে জানা যায়, 2015 সালের 27 মার্চ উপজেলার বাতিরকান্দি গ্রামে বাড়ির সামনে থেকে 6 বছরের শিশু মুস্তাফিজুর রহমান ইমনকে অপহরণ করা হয়। এরপর দিন মোবাইলে পরিবারের কাছে 2 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এই ঘটনায় ইমনের বাবা জহুর আলী বাদী হয়ে ছাতক থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে একটি মামলা করেন। পরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সিলেট থেকে মসজিদের ইমাম সুজনকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী 18 এপ্রিল অপহরণের 22 দিন পর ভাতিরকান্দি এলাকা থেকে ইমনের লাশ উদ্ধার করে পুলিশ। মামলার অপর 2 আসামি জাহেদ ও রফিককেও গ্রেপ্তার করা হয়। তদন্ত শেষে 2016 সালের 21 নভেম্বর 4 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। 23 জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় এই রায় দেন আদালত। এদের মধ্যে দণ্ডপ্রাপ্ত সালেহ আহমদ পলাতক। আমি রায়ের প্রতি সন্তুষ্ট এবং আমি আশা করি এই রায়টা দ্রুত কার্যকর করলে আমি আরো খুশি হইব। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাক্তার সহ মোট 23 জন সাক্ষ্য দিয়েছেন এবং সাক্ষ্য দেওয়ায় এই আসামিদের বিরুদ্ধে সুস্পষ্টভাবে আমরা প্রমাণ করতে পেরেছি। আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আসামিদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। টাঙ্গাইলে অপহরণের 2 দিন পর 3 বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় 2 অপহরণকারীকেও গ্রেফতার করা হয়। সকালে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গতরাতে মধুপুর থেকে অপহৃত শিশুটি উদ্ধার করা হয়। এর আগে 3রা ফেব্রুয়ারি দুপুরে গোপালপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় 3 বছরের আব্দুল্লাহ আল ওয়াসি। তাকে খুঁজে না পেয়ে গোপালপুর থানায় একটি মামলা করেন শিশুটির মা। ওই দিন রাতেই ওয়াসির পরিবারের কাছে মোবাইলে 40 লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। পরে অভিযান চালিয়ে মধুপুরের বেলচুঙ্গি এলাকা থেকে ওয়াসিকে উদ্ধার করে পুলিশ। সন্তানকে ফিরে পেয়ে খুশি বাবা মা। প্রায় 30 বছর আগে টাঙ্গাইলের সখীপুরে উপকারাগার স্থাপন করা হলেও আজ পর্যন্ত কারাগারটি কোনো কাজে লাগেনি। কর্তৃপক্ষের অবহেলায় বর্তমানে এটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। অন্যদিকে কারাগারের জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করছে স্থানীয় প্রভাবশালীরা। এই অবস্থায় কারাগারটি দখল মুক্ত করে জনকল্যাণকর স্থাপনা নির্মাণের দাবি স্থানীয়দের। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। টাঙ্গাইলের সখীপুর উপকারাগারটি আনুষ্ঠানিক উদ্বোধন না হওয়ায় এর কোনো কার্যক্রম শুরু হয়নি। কোনো কয়েদিকেও রাখা হয়নি কারাগারটিতে।
এদিকে প্রায় 3 যুগ ধরে পরিত্যক্ত থাকায় এর বেশিরভাগ জায়গায় স্থানীয় প্রভাবশালীরা দখল করে নিয়েছে। জায়গাটিতে বাজার স্থাপন সহ গড়ে তোলা হয়েছে বিভিন্ন স্থাপনা। এই অবস্থায় কারাগারটি দখলমুক্ত করে বিনোদন পার্ক সহ জনকল্যাণকর স্থাপনা নির্মাণের দাবি স্থানীয়দের। পরিত্যক্তার পরে এটা জায়গাটা বিভিন্নভাবে পাবলিক বা ই করে এটা দখল করে নিছে। তারাই যে তার দাবি করে আমরা এই হাটুর আগে দেখবেন নিছি, সেই হিসাবে আমরা সামান্য কিছু 20-30 টাকা 40 টাকা করে দিই। সখীপুরে মনে করেন যে বিনোদন কোনো কেন্দ্র নাই। এইখানে একটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে একটা শিশু পার্ক করুক, যেটা আমাদের অত্যন্ত প্রয়োজন। এদিকে বেদখল হওয়া জায়গা উদ্ধার সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন জেলা প্রশাসক ও স্থানীয় জনপ্রতিনিধি। বিষয়টা আমি জানবো এবং দেখব, প্রয়োজনে সরকারি জমির সদ্ব্যবহার এবং জনস্বার্থে সরকারি জমির সদ্ব্যবহার নিশ্চিতকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিব। 1985-87 অর্থ বছরে 25 জন কয়েদির জন্য টাঙ্গাইলের সখীপুরে 2.23 একর জমির উপর নির্মিত হয় উপকারাগারটি। সময় সংবাদ, টাঙ্গাইল। জলদস্যু আত্মসমর্পণের সরকারের বিশেষ উদ্যোগ নেওয়ার পরও থেমে নেই তাদের দৌরাত্ম্য। গত এক সপ্তাহে সুন্দরবনের মোংলা জোনে অপহরণের শিকার হয়েছেন বেশ কয়েকজন জেলে। মুক্তিপণ দাবি করা হয়েছে 50 লাখ টাকা। দ্রুত অপহৃত জেলেদের উদ্ধার করা না হলে দিন দিন দস্যুদের রাজত্ব বাড়ার আশঙ্কা করছেন জেলেরা। মোংলা প্রতিনিধি মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 2018 সালের 1 নভেম্বর 6টি বাহিনীর 54 জন দস্যু, 58টি অস্ত্র ও 33,351 রাউন্ড গোলাবারুদ সহ র্যাবের কাছে আত্মসমর্পণ করে। এর মধ্য দিয়ে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যাশা ছিল সুন্দরবনে আর থাকবে না ভয়ঙ্কর দস্যুদের নিষ্ঠুরতা, কিন্তু এমন আশায় গুড়ে বালি দিয়ে আবারও বনে আর সাগরে মাথাচাড়া দিয়ে উঠেছে দস্যুরা। তৈরি হচ্ছে নতুন নতুন বাহিনী, তাদের কাছে জিম্মি হচ্ছেন জেলেরা। গত 23 জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত বাগেরহাটের মোংলা ও রামপাল উপজেলার 10 জেলে সহ বেশ কয়েকজন অপহরণের শিকার হন। তাদের মুক্তিপণ চাওয়া হয় 50 লাখ টাকা। এই নিয়ে জেলে পরিবারের মাঝে চলছে নানা আতঙ্ক। আপনজনদের ফিরে পেতে প্রধানমন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে সাহায্য চেয়েছেন তারা। আমার ভাইপো মাছ ধরতে গেছে এবং ডাকাতদের হাতে অপহরণ হয়েছে। 10 মালিকের 10 জন নিছে, এক মালিকের 3 জন নিছে, আর টলার নিছে। আর আমার আপন ভাগ্নি, সেই ভাগ্নির সাথে আমার ছেলে গেছে। দস্যুরা দেখা যাচ্ছে অনেক টাকা মুক্তিপণ দাবি করেছে। সরকার তাদের একটা সুযোগ দিছে, কিন্তু তারপরেও এই ধরনের ঘটনা, এটা তো সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে সুন্দরবন দস্যুমুক্ত রাখতে 12টি আউটপোস্টের মাধ্যমে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে কোস্টগার্ড বাহিনী। আর সদ্য অপহরণ হওয়া জেলেদের উদ্ধারে আশ্বাস দেন কোস্টগার্ডের এই কর্মকর্তা। 10 জন জেলে অপহরণের খবরটা পেয়েছি এবং এই ঘটনার সত্যতা উদ্ভাবন করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি যেন খুব সহজে ওদেরকে উদ্ধার করা যায় এবং জলদস্যুদেরকে আমরা ধরতে সক্ষম হই। এখন পর্যন্ত সুন্দরবনে র্যাবের অভিযানে 26টি বাহিনীর 507 জন বনদস্যু আটক করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে 1556টি অস্ত্র ও 33,224টি গোলাবারুদ। সময় সংবাদ, মোংলা। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দেশ ছাড়লেন 8 ক্রিকেটার, কোচ, টিম ম্যানেজার। মাশরাফি, সাকিব, তামিম সহ অন্যান্যরা যাবেন বিপিএল এর পর। কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয়ের বড় সম্ভাবনা আছে বলে মনে করেন হেড কোচ স্টিভ রোডস। এদিকে নিউজিল্যান্ড সফর নিজেকে প্রমাণের মঞ্চ হিসেবে দেখছেন নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা সাব্বির রহমান। বিপিএল এর ডামাডুলে মুখর মিরপুরের ক্রিকেট পাড়া, কিন্তু সাত সকালে লিটন, সৌম্য, মুস্তাফিজরা কিসের মিশনে মিরপুরে বুঝতে সিকিভাগ বাকি নেই কারো। কারণ বিপিএল এর ফাইনালের রেসে উঠতে যারা ব্যর্থ তাদের গন্তব্য নিউজিল্যান্ড। যাচ্ছেন 8 ক্রিকেটার, কোচ, টিম ম্যানেজার। এই কজনের প্রাথমিক লক্ষ্য একটাই, দ্রুত কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া। 2017 সালে ম্যাচ জয়ের খুব কাছে গিয়েও স্বপ্ন থেকেছে অধরা, তাই কোচের অগ্নিদৃষ্টি ওয়ানডে সিরিজ জয়ের দিকে। সবচেয়ে বড় কথা, ক্রিকেটাররা খেলার মাঠে আছে। আমি মনে করি না প্রস্তুতিতে কোনো ঘাটতি আছে, তবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা আমাদের প্রাথমিক লক্ষ্য। 2 বছর আগে নিউজিল্যান্ডে বাংলাদেশ দল ওয়ানডেতে জয়ের খুব সম্ভাবনা জাগিয়েছিল। আমার বিশ্বাস ছেলেরা যেভাবে ক্রিকেট খেলছে এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ওয়ানডে সিরিজে দারুণ কিছু করা সম্ভব। কোচ যখন স্বপ্ন বুনছেন কিউইদের মাটিতে ইতিহাস
রচনার, তখন সাব্বিরের সংকল্প অধিনায়কের আস্থার প্রতিদান দেওয়ার। হতে পারে এটা আমার সেকেন্ড চান্স ইনশাল্লাহ, এবং ট্রাই করবো ইনশাল্লাহ আগে সাব্বিরের রূপে ইনশাল্লাহ ফেরার জন্য। তো খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবো এবং ইনশাল্লাহ ভালো খেলার চেষ্টা করবো। নিউজিল্যান্ডের উইকেট পেসারদের স্বর্গ বলা যেতে পারে, তাই নিজের সাথে অঘোষিত যুদ্ধ স্পিনার মিরাজের। যখন আমরা বাইরে যাই তখন আমাদের স্পিনারদের ওই রকম ভূমিকা থাকে না, বাট আমার কাছে মনে হয় যে এটা আমাদের নিজেদের সাথে নিজেদের একটা চ্যালেঞ্জ, যে আমরা যদি স্পিনাররা ডমিনেট করতে পারি বা ভালো করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে টিম আরো বেশি হেল্প পাবে। বিপিএল ব্যস্ততার পর লম্বা ভ্রমণ ক্লান্তি পোহাতে হবে ক্রিকেটারদের, কারণ নেপিয়ারে বাংলাদেশ দলের এই ক্রিকেটারদের পৌঁছাতে সময় লাগবে অন্তত 25 ঘন্টা। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। অনিয়ম রোধে কঠোর অবস্থানে সরকার, গুড়িয়ে দেয়া হচ্ছে সারি সারি অবৈধ স্থাপনা, দূষিত পানির কারখানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, দুর্নীতির উৎস নির্মূলের আহ্বান। ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেসে চেয়ার আসনে আদায় হচ্ছে বাড়তি ভাড়া, সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই রেল কর্তৃপক্ষের, খতিয়ে দেখার আশ্বাস মন্ত্রীর। 6টি নতুন বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। জাতীয় গ্রিডে যোগ হচ্ছে 1062 মেগাওয়াট। চলতি বছরের মধ্যে বিদ্যুৎ পাবে দেশের শতভাগ মানুষ। সহানুভূতি নয়, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে প্রয়োজন আন্তর্জাতিক তৎপরতা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বৈঠকের পর ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী। এবং ডাকসু নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসে প্রকাশ্য রাজনীতির সুযোগ হচ্ছে নিষিদ্ধ সংগঠনগুলো, প্রতিহত করার ঘোষণা সক্রিয়দের, বিভক্ত মত প্রশাসনের। এই ছিল দুপুরের সময়ে। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়ের।